সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অনেকদিন পর আজকে তোমাদের একটি রোমান্টিক উপন্যাস পাঠ করে শোনাব। বিখ্যাত বাংলাদেশি কথা সাহিত্যিক আনিসুল হকের লেখা উপন্যাসটির নাম ভালোবাসা, আমি তোমার জন্যে কাঁদছি। লেখকের ভাষ্যমতে এটি হচ্ছে একটি ফাঁদের গল্প। শিরোনামে ভালোবাসার কথা তিনি খুব সচেতনভাবেই রেখেছেন। উপন্যাসটিতে সাদামাটা গল্পের মোড়কে জীবনের প্রেম ভালোবাসার প্রকৃত সত্যকে তিনি ফুটিয়ে তুলেছেন সুনিপুণ দক্ষতায়। ভালোবাসা, আমি তোমার জন্যে কাঁদছি। লেখক আনিসুল হক। যে নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা। অপির বয়স যখন বছর 6, তখন তার প্রায় গা গরম থাকতো। রাতে বোঝা যেত গায়ে জ্বর। মা বাবা এ নিয়ে আলোচনা করতেন। অপি ছড়া বানিয়ে ফেলল, বাকয় মাকয় রাতের বেলা জ্বর বয়। এই নিয়ে বাড়িতে কত হাসাহাসি। কেউ তো তেমন করে গা করেনি। অতটুকুন বাচ্চা মেয়ের টিবি হতে পারে? শুধু মা বলতেন, মেয়ে আমার শুকিয়ে যাচ্ছে, খেতে চায় না। পড়শিরা বলতো, আজকালকার ছেলেমেয়েরা এরকমই, খেতে চায় না, পাখির আদার খায়। অপি যখন শুনল টিভির কথা, সে বলল, বাহুবা, কি মজা, আমাদের বাসায় টিভি আসবে, আমরা টিভি দেখব। সে তার ভাই হ্যাপিকে জিজ্ঞেস করলো, ভাইয়া, টিভিতে কেমন করে বাস ট্রেন ঢোকে? চিকিৎসাটা একটু দেরিতে শুরু হয়েছিল, কিন্তু আজকালকার দিনে এ আর এমন কি অসুখ। অপি স্কুলে যাওয়া বন্ধ করে পরের বছর যথারীতি ক্লাস 2তে ভর্তি হয়েছিল। অসুখের সময়টা সে পড়াশুনো করেছে বাসায়, সুতরাং কোনো ক্ষতিবৃদ্ধি তার ঘটল না। শুধু তার শরীরের ভেতরে একটা সংকোচন ঘটে গেল, যা কেউ জানতে পারল না, অন্তত তখন। জানা গেল প্রায় 16 বছর পরে। কাঁদালে তুমি মোরে। অপির দু চোখে এত জলও ছিল। মাঝরাতে ঘুম ভেঙে গেলে অপি দেখতে পেল পায়ের কাছে বিছানায় পড়ে আছে 4 কোনা আলো, এক টুকরো। বোধহয় বিদ্যুৎ চলে গেছে। চাঁদের এই নীলচে কোমল আলোর টুকরোটা তাই বিনা বাধায় জানালা গলে ঢুকে পড়েছে ঘরে। ছুঁয়ে যাচ্ছে তার 2টি পা আর ক্রিম কালার রাত্রি পোশাকের লেসওয়ালা প্রান্ত। হাঁটু অবধি উঠে আছে মেক্সিটা। চাঁদের আলোয় দুটো মোমের মতো পায়ে পিছলে যাচ্ছে জ্যোৎস্না। অপি বালিশটার প্রান্ত বদল করল, নিয়ে এলো জানালার দিকে। চিত হয়ে শুয়ে মাথাটা রাখলো বালিশে। আকাশ দেখা যাচ্ছে অনেকটা। জানালার 4 কোণা ফ্রেমে বন্দি অনন্ত শিল্পীর আঁকা সেই রাতের আকাশ। বিদ্যুৎহীন রাতের ঢাকার আকাশ এতটাই দর্শনীয়। সমস্ত চরাচর ঘুমোচ্ছে। ঘুমের চাদর ঢেকে দিয়েছে পুরোটা শহর। লোডশেডিংয়ের দোয়াত ঢেলে দিচ্ছে কত কত অন্ধকার। অথচ দেখো কি জীবন্ত এই আকাশ। সাদা সাদা ছেঁড়া ছেঁড়া মেঘ দৌড়চ্ছে যেন সেই বুড়ি খেলা। চাঁদের বুড়িটাকে ছুঁয়েই দিচ্ছে দৌড়। রাতের চাঁদে ধোয়া আকাশ ঠিক নীল নয়। একে অপি কি রং বলবে? ধূপছায়া রং? অপি ঠোঁট বিড়বিড় করল, নিজের সঙ্গে কথা কয়ে উঠল। চাঁদের আলো কি কাউকে ভিজিয়ে দিতে পারে? অপির মনে হচ্ছে সে ভিজে যাচ্ছে জ্যোৎস্নায়। তার চুল সিক্ত, তার কপলে ললাটে গণ্ডে শিশিরের মতো লেগে আছে চাঁদের আলো বিন্দু বিন্দু। পরাগ রেণুর মতো চাঁদের গুঁড়ো এসে পড়ছে তার ওষ্ঠে ও অধরে, চিবুকে, তার চিকন নাকের ডগায়। চাঁদের আলোয় ভিজতে ভিজতে অপি তার বিছানায় মাথা রেখে দেখছে ওই আশ্চর্য মেঘ দলকে।
কোত্থেকে আসছে এই মেঘগুলো? সুকান্তের রানারের মতো এত রাতে ছুটে চলেছেই বা কোথায়? কার মনের গোপন বার্তা পৌঁছে দিচ্ছে কার কাছে? এমনি মেঘদল একদিন ছুটে গিয়েছিল এক বিরহী প্রেমিকের বার্তা নিয়ে এই বিরহিণী প্রিয়ার কাছে। কালিদাসের মেঘদূত কাব্যে যক্ষ বুঝি এমনই ছুটন্ত মেঘ দেখেই মিনতি করেছিলেন তার মঙ্গল বার্তা বহন করার জন্যে। অপি বিছানা ছাড়ল, দাঁড়ালো গিয়ে বারান্দায়। দোতলার বারান্দা, গ্রিল দেওয়া। একটা শিউলি গাছ দোতলা পর্যন্ত মাথা তুলেছে, হয়তো আলোর আকর্ষণে। গাছটায় ফুল ফুটেছে। কে কে? এই অপি, এই অপি, ওর তো, দেখ তো কে। অপি দৌড়তে গিয়ে সোজা এবার ধাক্কা খেলো বিছানায়। হাঁটুতে বাড়ি লেগে সে পড়ল দাদির গায়ে। ও মা গো, খেয়ে ফেললো গো। এত তার স্বরে চিৎকার করে উঠলেন দাদি যে জানলার একটা কাঁচ ভেঙে পড়ল ঝনঝন শব্দে। বাবা মা, ছোট মামা আর হালিমা বুয়া যে যার ঘরে অন্ধকারে জেগে উঠলেন। হতচকিত পরবর্তী কর্তব্য স্থির করার চেষ্টা করতে লাগলেন। এমন সময় চলে এলো বিদ্যুৎ। ঘরে জ্বলে উঠল নীল রঙের ডিম লাইট। বারান্দায় বারান্দায় জ্বলে উঠল আলো। নিচের বাগানের বড় আলোক স্তম্ভগুলো থেকেও আলো এসে ঢুকল ঘরে ঘরে। দাদি দেখলেন তাকে জড়িয়ে ধরে আছে অপি। তার দু চোখে জল, কেঁদে কেঁদে তার দু চোখ ফুলে উঠেছে। অশ্রুতে তার পরনের কাপড় বুক পর্যন্ত ভেজা। দাদি বললেন, বুবু তুই কাঁদছিস? অপি কেঁদেই চলেছে। সে কোনো কথা বলতে পারছে না। বাবা মা, ছোট মামা আর হালিমা বুয়া ততক্ষণে এ ঘরে চলে এসেছেন। টিউবলাইট জ্বালানো হয়েছে। ধবধবে সাদা আলোয় তারে স্পষ্ট দেখতে পেলেন দাদির কোলে ফুপিয়ে কাঁদছে নাতনি। ব্যাপার কি? তারা বোঝার চেষ্টা করলেন। ছোট মামা ভীতু টাইপের লোক, ভয় পেলে তিনি তোতলাতে থাকেন। তিনি বললেন, কি হয়েছে? হালিমা বুয়া এই বাড়ির পুরনো পরিচারিকা। তোতলামির কোনো ইতিহাস তার নেই, অথচ তিনিও তোতলাতে লাগলেন। বললেন, ক ক কি হয়েছে? অপি সংবিত ফিরে পাচ্ছে। না বোঝার কোনোই কারণ নেই যে অবস্থা খারাপ। টিউবলাইটের ধবধবে আলোয় সবাই দেখে ফেলেছে তার জগৎপ্লাবী ক্রন্দন দৃশ্য। এ দৃশ্য এ বাড়িতে খুবই অস্বাভাবিক। এই বাড়ির গেটে পাথর খোদাই করে লেখা আছে বাড়ির নাম হাসি বাড়ি। এই বাড়িতে সবাই হাসে, কেউ কখনো কাঁদে না। কান্নার মতো কোনো কিছুই এ বাড়িতে সচরাচর ঘটে না। সেই বাড়ির মেয়ে হয়ে সে কিনা এইভাবে কাঁদছে। অপি নিজেকে সামলে নিল, বলল, কিছুই হয় নাই। কিছু হয় নাই বলতে গিয়ে সে আবার ডুকরে উঠল। বাবা বললেন, কিছু হয় নাই তাহলে এত হইহল্লা কেন? আমি তো ভাবলাম বাসায় ডাকাত পড়েছে। ছোট মামা বললেন, আমিও তাই ভেবেছি। দুশ্চরিত্র টাইপ। মা বললেন, বল্টু তুই চুপ কর, যত বাজে কথা সব সময় মুখে, যা ঘরে যা। ধমক খেয়ে মামার তোতলামি কমলো খানিক। বললেন, একজন জোয়ান লোক তো থাকা দরকার। বিপদে আপদে জোয়ান মানুষই তো ভরসা। রবীন্দ্রনাথ বলেছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা। বুয়া বললেন, কাঁচা কি? মুখের কথা জিবায় আটকাইয়া রাখলে আমার বুকের মধ্যে যন্ত্রণা করে। মনে হয় আপনারে হেল্প করি। কাঁচা কি? কাঁচা মরিচ? অপি বলল, সবাই যার যার ঘরে যাও। অন্ধকারে বাথরুম খুঁজতে গিয়ে দাদি আম্মার ঘাড়ে পড়ে গেছি।
ও হো হো হো। বাবা ছাদ ফাটিয়ে হাসতে লাগলেন। ছাদটা অবশ্য সত্যি সত্যি ফেটে গেল না এবং মাথায়ও পড়ল না, কারণ এই দালান হাসি প্রুফ। হাসিতে এই বাড়ির কোনো ক্ষতি হয় না, কিন্তু কান্না, বিলাপ, আর্তনাদ এ ভবন ও তার আসবাবপত্র সহ্য করতে পারে কি না প্রমাণিত নয়। একটু আগে যেমন দাদির চিৎকারে কাঁচ ভেঙে গেছে। মা বললেন, বল্টু তুই দাঁড়িয়ে আছিস কেন হাদার মতো? তোকে যে ঘরে যেতে বললাম। মামা বললেন, জোয়ান লোকে থাকাটা কি জরুরি না? মা বললেন, বল্টু তুই যাবি? মামা বললেন, একা একা যেতে ভয় লাগছে। এত বড় কাণ্ড ঘটে গেল, চোর ডাকাত না হোক, ভূত প্রেত জিন। বুয়া বললেন, জিন পড়ি? মামা বললেন, হ্যাঁ পড়ি। জোয়ান পুরুষ তো, একা একা ভয় লাগে। হালিমা খালা আপনি সঙ্গে চলেন। বাবা আবার হো হো করে হেসে উঠলেন। মামার পিঠে চাপড় দিয়ে বললেন, সাব্বাস জোয়ান মরদ, তোকে তো চিড়িয়াখানায় বাঘের খাঁচায় চাকরি দিতে হবে রে। তুই রোজ খাঁচায় ঢুকে বাঘগুলোকে নাওয়াবি খাওয়াবি, কি পারবি না? মামা বললেন, যা রসিকতা করছেন। দাদি বললেন, সবাই এই ঘর থেকে যাও। দাদির কথা সামরিক আদেশের মতোই বাবা, মামা, হালিমা বুয়া সবাই গ্যালারি ভাঙা দর্শকের ভঙ্গিমায় ফিরে চলল। দাদি বললেন, বুবু যা বাথরুম যা। অপি বাথরুমে গেল। আয়নার সামনে দাঁড়ালো। নিজের চেহারার দিকে তাকিয়ে তার নিজেরই মায়া হচ্ছে। আবারও এক দমকা হাওয়া উথাল পাথাল অন্তরে ঝাপটা মারল, যেন মেঘে মেঘে ধাক্কা লেগে আরম্ভ হলো নতুন পশলা বর্ষণ। এত কান্না, এত কান্না! তীব্র রোদনধ্বনি ঠেলে বেরিয়ে আসতে চাইছে ভেতর থেকে। অপি বেসিনের ট্যাপ ছেড়ে দিল। শব্দ উঠল জলধারা পতনের। সে হাত বাড়িয়ে স্পর্শ করল পানির শুশ্রূষাময় ধারা। পানির শব্দের আড়াল থেকে আশকারা জোগালো। সে ডুকরে শব্দ করে কাঁদতে লাগলো, গা ছেড়ে দিয়ে। কেঁদে কেঁদে বুকটা খানিক হালকা হলো, যেমন ভালো একটা বর্ষণের পর আকাশটা ভারহীন হয়ে ওঠে। তোয়াল দিয়ে চোখ মুখ মুছে আলো নিভিয়ে সে শুয়ে পড়ল নিজের বিছানায়। চাঁদের আলো এখন অনেকটা সরে গেছে তেরসা হয়ে। চুপচাপ চারদিক। বহুদূর থেকে ভেসে আসছে রেলগাড়ির বাঁশির আওয়াজ। ইঞ্জিনের ধীর গুম গুম শব্দ মিলিয়ে যাওয়ার পর চাঁদের পিঠের মতো নিস্তব্ধতা। অপির ঘুম আসছে না। দাদি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন, অপি ভাবল। এমন সময় শোনা গেল দাদির গলা, বাবু তোর কি হয়েছে? অপি চুপটি মেরে পড়ে রইল ঘুমের ভান করে। দাদি বললেন, আবার অপি তুই ঘুমোসনি? আমি জানি, কথা বল, বল তোর কি হয়েছে? কিছু হয় নাই। নিশ্চয় হয়েছে, আমার কাছে লুকোনোর চেষ্টা করার দরকার নাই। অপি নীরব হয়ে রইল। দাদি বললেন, কি হয়েছে বলবি না? কান্নার দমকে খেই খুঁজে ফিরে অপি বলল, বলেছি তো কিচ্ছু হয় নাই দাদি। তোর কি কথা বলতে ইচ্ছা করছে না? হুম, ঠিক আছে, কথা বলতে হবে না, শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তুই হ্যাঁ বা না বলবি। অপি কাঁদতে কাঁদতে, কি তোর খুব ভালো লাগছে? হ্যাঁ দাদি, লাগছে। অকুল পাথারে দাদি যেন পেয়ে গেলেন কাঠের টুকরা। বললেন, বুবু তুই কি প্রেমে পড়েছিস? হ্যাঁ বা না বল। অপি হ্যাঁ বা না কিছুই বলল না। নিজের বিছানা ছেড়ে এসে শুলো দাদির পাশে, তাকে জড়িয়ে ধরল হাত বাড়িয়ে। দাদি বললেন, এরকমই হয় বুবু, প্রেমে পড়লেই কেবল মানুষ এমন করে কাঁদে। অপি দাদির আঁচলের মধ্যে মুখ লুকিয়ে আশ্রয় খুঁজতে চাইছে, আর অপি যেন একটা ছোট্ট মানুষ। তাকে ঘুম পাড়ানিয়া গান শুনিয়ে ঘুম পাড়াতে হয়। দাদি তার গায়ে ধীরে ধীরে হাত চাপড়াতে লাগলেন।
বললে, ঘুমা বাবু। ক্ষণিক নীরবতার পর দাদির কণ্ঠে ধ্বনিত হতে লাগলো মৌমাছির গুনগুনানির সুরে। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা। সকলই নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে একই দায়ে। কাঁদালে তুমি মোরে ভালোবাসারই গায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। গুনগুন থামিয়ে দাদি অস্ফুট স্বরে বললেন, বুড়োটা সব লিখে গেছে না রে, আমাদের সবার মনের কথা, গোপন কথাগুলো। মনে হয় জাদু জানত। অপি ঘুমির ঘরে বলল, কার কথা বলছো দাদি? দাদার কথা। দূর। দাদির গলায় এক ধরনের আহ্লাদি টান এনে বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। জাদুকর মেয়েদের মনের কথা এমন জানত। মেয়েদের সঙ্গে খুব মিশত বোধ হয়। অপি হাই তুলতে তুলতে যুক্ত করল, টিকা। দাদি মৃদু হাসলেন। মেয়েদের সঙ্গে মিশলেই বুঝি এত সুন্দর লেখা যায়? তাহলে গাইনি ডাক্তাররা কত কিছু লিখত। তিনি ঘুঘুর বুকের মতো নরম কোমল হালকা ভীরু নাতনিটির শালিকের ঠ্যাঙের মতো কণ্ঠায় চুমু খেলেন। গুঞ্জরিত হতে লাগলো, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই গায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। শিউলির গন্ধ ভেসে আসছে জানলা দিয়ে। ঘরটা যেন সুবাস সমুদ্রে একটা নৌকা। বাইরে সুবহে সাদিকের নরম আলো, দুধের ফেনার মতো আলো নেমে আসছে স্বর্গ থেকে। আকাশের আঁচল বেয়ে টুপ টুপ করে শিউলি ঝরছে, শিশির বিন্দু আর আলতো শরীরে এমনভাবে জমছে যেন ফুলের ঘুম ভেঙে না যায়। অপি ঘুমের ভেতরে ঢুকে যাচ্ছে এবং স্বপ্নের ভেতরে ভাসছে এক বিশাল অ্যাকুইরিয়ামে, বিচিত্র বর্ণ মাছেদের সঙ্গে। তার পানি নীল, বুদবুদ সাদা, আর জল গুল্মগুলো এত সবুজ, এত গাঢ়, যেন নীল। একটা গোল্ডফিশ অপির পিঠে কানকো বুলিয়ে সুড়সুড়ি দিচ্ছে। অপির খুব হাসি পাচ্ছে, কিন্তু সে হাসছে না। যদি মুখে পানি ঢুকে যায়। পিঠের কাছে গোল্ডফিশটা দেখা যাচ্ছে না। বলল, অপি, অপরাজিতা, তুমি হাসতে চাইলে হাসতে পারো। অপি হাসল। ও মা, এ কি! বুদবুদ যেন অসংখ্য মুক্ত তার নাক মুখ থেকে ভুরভুর ভুরভুর করে বেরিয়ে মাতিয়ে তুলল পুরোটা অ্যাকুইরিয়াম। সবগুলো মাছ সেই বুদবুদ ধরছে আর হাসছে। হাসি ধরছি আর আমরা হাসি ধরছি। তার পিঠের সুড়সুড়ি আর হাসির উদ্রেক করছে না, আরাম লাগছে। অনির্বচনীয় অনুভূতিতে তার শরীর এলিয়ে পড়ছে। অপি হাত পা নেড়ে ঘুরে তাকালো গোল্ডফিশের দিকে। মাছ কোথায়? এক সোনালি রঙের যুবক, তার চুল সোনালি, চোখের তারা সোনালি, সমস্তটা হাত পা নখ সোনালি। যুবক তার দিকে অপরাধী চোখে তাকালো। অপির চোখে অনুমোদন এবং মুগ্ধতা। যুবক অপির দু কাঁধে হাত রাখল। অপি হাত বাড়িয়ে ধরল যুবকের সিংহ কটিদেশ। যুবক তাকে আকর্ষণ করল। অপি তার বুক এ লেপ্টে গেল। তার সমস্ত শরীরে কম্পন, যেন আনন্দ ক্ষুদ্র বিদ্যুৎ কণা হয়ে শরীরের প্রত্যন্ত পতঙ্গে ছড়িয়ে পড়ছে। তারা দুজন জলের মধ্যে ভাসছে, ভেসে থাকার জন্যে চারটি পা নিচের দিকে নাড়ছে। যুবক তার নাক ঘষতে লাগলো অপির চোখে, মুখে, নাকে, ঠোঁটে। ভোরের স্নেহময় আভা এসে পড়েছে বিছানায়। সেই আলোয় অপির মুখখানা মনে হচ্ছে দুধে ধোয়া। অপির চোখে মুখে প্রশান্তি, ঠোঁট দুটোয় মৃদু হাসি, তৃপ্তি। মোছো মোছো আখি জল, আজি বিদায় বেলা। ঢাকার ওয়ারি এলাকায় পাঁচিল ঘেরা গাছ।
গাছরায় ঢাকা পুরনো দোতলা বাড়ি, হাসি বাড়ি। ঢাকায় এখন জমির দাম আক্কারা। পুরনো বাড়িগুলো সব কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে। বাড়ি নয়, জমির লোভে কোটিপতিরা কিনছে ওসব। আর পুরনো বাড়ি ভেঙে ফেলে তোলা হচ্ছে আকাশ ছোঁয়া অট্টালিকা। সে জায়গায় হাসি বাড়ি কিছুটা বিসদৃশ্য তো বটেই। বাবা বললেন, আমাদের বাড়ি হলো কংক্রিটের মরুভূমিতে এক সবুজ মরুদ্যান। হা 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 হা। দাদি বললেন, ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নেই কো ভালোবাসা। হালিমা বুয়া বলেন, নেই কো ভালোবাসা, খালি ইটা ইটি খিটিমিটি, হে 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 হে। সেই হাসি দেখে অপিও হাসে, অপূর্ব নির্মল প্রাণ খোলা হাসি। অপির দাঁত খুবই সুন্দর, পাতলা গোলাপি ঠোঁটের নিচে দুপাটি শঙ্খ সাদা দাঁত। সে যখন হাসে তার চোখ দুটো চিকচিক করে ওঠে। হাসিতে মুক্ত ঝরে বলে একটা প্রবাদ আছে। বাবা বলেন, বল্টু মিয়া, বলো দেখি হাসিতে মুক্ত ঝরে প্রবাদটা এলো কোথা থেকে? মামা বলেন, মুক্ত তেমন দামি জিনিস না। কক্সবাজারে 100 টাকায় 1 ডজন পিঙ্ক পার্ল পাওয়া যায়। এর বদলে প্রবাদটা হওয়া উচিত, তার হাসিতে হেরোইন ঝরে। খুব উঁচু মানের রসিকতা নয়, তবুও সবাই হেসে ওঠে। বাবা বলেন, আরে গাধা, আমি কি কই আর আমার সারিন্দাই কি কয়? আমি বলি, কি সুন্দর হরিণ, সে বলে খাবো। আমি বলি, কি চমৎকার হাঁস, বলা উচিত বলাকা, সে বলে খাবো। আমি বলি, কি সুন্দর মোরগ, গিরিবা উঁচিয়ে কেশর ফুলিয়ে হাঁটছে, সে বলে ভালো রোস্ট হবে। আমি বলি, টেবিলে আমার আপেলগুলো হেসে ওঠে, সে বলে দাও খাইয়া ফালাই। মাথা মোটা কথাকার, হা 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 হা। ঘরের সবাই হেসে ওঠে, অপিও। বাবা বলেন, দেখ আমার অপরাজিতা মাকেও দেখ, ওর দাঁত থেকেও কতগুলো মুক্ত ঝরে পড়ছে। তোর পিঙ্ক পার্ল না, গাধা সাদা মুক্ত। ওর হাসি দেখেই তুলসীকান্ত লাহিড়ী বিখ্যাত বৈয়াকরণিক এই বাগধারা বানিয়েছিলেন। ঘরে হাসির হুল্লোড় ওঠে। হালিমা বুয়া বাবাকে বলেন, ও চাচা যান, সেই জন্যই আমাকে মুক্তার মালা বানাইয়া দিছেন। মেয়ের হাসির নিচে ডালি ধইরা মুক্তা পাইছেন, বিনা খরচায় আমারে বানায়া দিছেন। মামা বলেন, হালিমা খালা, আমার অপি মা হাসলে মুক্তা ঝরে, এটা আমি মানি, নিশ্চয়ই মানি, কিন্তু আপনার হাসিতে কিন্তু মুক্তা ঝরে না। আপনার যেমন পান খাওয়া, পোকাই খাওয়া, কালো কুচকুচে দাঁত। মা বললেন, বল্টু, এ বাসায় কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলে না। হালিমা বুয়া বলেন, হে হে হে। অপি মা হাসলে পরে মুক্তা, আর আমি হাসলে পরে সুক্তা, হে 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 হে। ছোট মামা বলেন, অপি, তোর হাসি থেকে মুক্তা না ঝরিয়ে চেষ্টা করে দেখ তো ডায়মন্ড কিংবা প্লাটিনাম ঝরানো যায় কিনা। দেশের উন্নতির কথা তো ভাবতে হবে। হা 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 হা। অপি বলে, যা, তুমি কি যে বলো না মামা। ছোট মামা বলেন, আর হালিমা খালা, আপনিও দেশের জন্য একটা কিছু করেন। শুক্তা না উৎপাদন করে যদি কিছু কয়লা চুনাপাথর ছাড়তেন, দেশের ভালো হতো আর কি। হা হা হা। এই হলো হাসি বাড়ির চরিত্রগুলোর সাধারণ রূপ। উপস্থিত একজন মানুষ ছাড়াও হাসি বাড়ির আরেক ছেলে আছে, অপির বড় ভাই হ্যাপি। সে চলে গেছে আমেরিকায়। হাসি বাড়ির কেউ এভাবে দূর প্রবাসে চলে গিয়ে বাকি সবার মন খারাপের কারণ হবে, চিন্তাই করা যায় না। একদিন হ্যাপি এসে বলল, বাবা, স্টেটে নিউ অরলিন্সের একটা স্কুল আমার ভর্তি কনফার্ম হয়ে গেছে। নেক্সট সেপ্টেম্বরে ক্লাস শুরু, আমি কি যেতে পারি? বাবা বললেন, তুই তো কঠিন সওয়াল জিজ্ঞেস করছিস রে হ্যাপি, যেতে না পারলে কি তোর মন খারাপ হবে? হ্যাপি বলল, তোমরা কি আমার মন খারাপ করাটা অ্যালাউ করবে? বাবা বললেন, কদ্যপি নহে। তাহলে তো বাবা মুশকিল হবে। সেই জন্যই তো বলছি কঠিন সওয়াল, তুই যেতে না পারলে মন খারাপ করবি। বড়শি থেকে ফসকে যাওয়া মাছটাই সবচেয়ে বড় মাছ হয়। চিরদিন ভাববি স্টেটস হলো সুখের খনি। ওখানকার মরুভূমিতে বালির বদলে সোনার গোড়া। আমি কি হারাইলাম, এটা তো আমি হতে দিতে পারি না।
হাসি বাড়ির কেউ মন খারাপ করে থাকবে, তাহলে তো বাড়ির নাম বদলে রাখতে হবে বিষাদ কুটির। হা হা হা। আমেরিকায় তুই যাবি? নিশ্চয়ই যাবি। কেন তোকে ও দেশে যেতে দিচ্ছি বলতো? কেন বাবা? কারণ তোর মতো এমনি করে আরেকজন লোক স্টেটে গিয়েছিলেন, চার্লি চ্যাপলিন। আমেরিকায় না গেলে এই হাসির বিষণ্ণ রাজাকে দুনিয়া পেত। একটা শর্তে আমি তোকে পাঠাবো, মাত্র একটা শর্তে। কি শর্ত বাবা? আমাকে চার্লি চ্যাপলিনের মতো বাটারফ্লাই গোপ রাখতে হবে। বাবা হাসলেন। আরে না, তোকে একটিবার ডিজনিল্যান্ডে যেতে হবে। কার্টুনগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভাবতেই ভালো লাগে। মানুষকে আনন্দ দেওয়ার জন্যে এত আয়োজন। হা হা হা। হ্যাপি বলল, বাবা আমি নিশ্চয়ই যাব। আমি তো বাবা ঠিক করেছি অ্যানিমেশন ডিজাইনের উপরে পড়াশুনো করব। ভবিষ্যতে আমাকে তো অ্যানিমেশন ফিল্মই বানাতে হবে। ধরো বাবা, আমি সুকুমার রায়ের গল্প থেকে কার্টুন বানালাম, অবন ঠাকুরের ক্ষীরের পুতুল বানালাম, কেমন হবে? বাবার দু চোখে আনন্দ জল হয়ে চিকচিক করে উঠল। হ্যাপি বিদেশ যাওয়ার অনুমতি পেল। ভাইয়ার বিদায়ের দিনটা অপির আজও মনে আছে। তাদের বিখ্যাত ভক্স ওয়াগনটা বের করা হয়েছে সেদিন, বহুদিন পর। ড্রাইভ করছেন বল্টু মামা, সামনে তার পাশে বসেছেন বাবা, পেছনের সিটে গাদাগাদি করে বসেছে 3 মহিলা, অপি, দাদি আর মা। হ্যাপি তার বন্ধুদের সঙ্গে চলেছে একটা ভাড়া করা মাইক্রো বাসে, বিরাট বিরাট দুটো সুটকেস সমেত। রাস্তায় কিছুক্ষণ যাওয়ার পরই ভক্স ওয়াগনের স্টার্ট বন্ধ হয়ে গেল। মামা বললেন, দুলাভাই ভারী মজার ঘটনা, নামুন, ঠেলতে হবে। বাবা বললেন, শ্যালক মশাই তুই যে কি চালাস না, এটা আমার বাবার আমলের জিনিস, ওর মতিগতি বুঝবো আমি। বিয়ে করেছিস? মামা লজ্জিত মুখে ঘাড় নাড়লেন। তাহলে তো তুই গাড়ি আর নারী এই দুটো রহস্য ধরতে পারবি না। কোনোদিন কোনো মেয়ের হাত ধরেছিস? ছোট মামা তোতলাতে শুরু করলে। মেয়ে মানে কি, যুবতী? সবাই হেসে উঠল। মা ধমকের সুরে বললেন, কথাবার্তা অবশ্যই সেন্সর করে বলতে হবে। ধর্ম, নারী ও শালীনতাকে আঘাত করে কিছু বলা যাবে না। বাবা বললেন, হ্যাঁ মানে কোনো ইয়ং লেডির হাত আর কি। ইংরেজিতে বললেন, নিশ্চয়ই সেন্সরে আটকাবে না। মামা বললেন, না না ধরি নাই। তাহলে তুই গাড়ির স্টিয়ারিং ধরেছিস কোন অধিকারে? যা নাম, আমি দেখছি স্টার্ট নাই কিনা। মামা নামলেন। বাবা বললেন, ইয়ং ম্যান হাত লাগা, দেখি কেমন শক্তি, ঠেল। মামা আর 2-4টে টোকাই জোগাড় করে ফেললেন। ঠেলা পর্ব শুরু হলো। নানা কসরতের পর সদাশয় গাড়ি স্টার্ট নিল। মধ্যপথে এসে স্টার্ট আবার বন্ধ হয়ে গেল। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাবা বললেন, বল্টু তোর ঘাড়ে একটা বড় রেসপন্সিবিলিটি এসে পড়ল। তুই গাড়িটা পাহারা দে, আমি ছেলেটাকে গুড বাই বলে তোকে উদ্ধার করতে আসছি। মামা বললেন, আমি একা থাকবো? বাবা বললেন, নিশ্চয়ই একা থাকবি। দি সলিটারি রিপার, জোয়ান মরদ। জোয়ান মরদ শব্দ শুনে মা আবার বাবাকে ইঙ্গিত করলেন সেন্সর মেনে চলতে। বাবা বললেন, সরি, আই মিন ইয়ং ম্যান, একা থাকো, এসব পরিস্থিতিতে পড়তে হয়। দেখবি এভাবেই একদিন প্রেম হয়ে যাবে। বলা তো যায় না, কোনো রূপসী মেয়ের গাড়ি ঠিক এই জায়গাটাতেই নষ্ট হয়ে যেতে পারে। লাজরাঙা মামাকে ফেলে রেখে দুটো স্কুটারে উঠে অপিরা পৌঁছলো এয়ারপোর্টে। দোতলার ডিপারচার লাউঞ্জে ঢোকার টিকিটে মাথাপিছু 50 টাকা। বাবা বললেন, আমাদের মধ্যে কেউ রাবণ নেই, তাহলে তার 10 মাথার জন্যে 500 টাকার টিকিট করতে হতো। মা বাবাকে বললেন, হক সাহেব একটা টিকিট কিন্তু কম কাটতে হবে। আপনার যে মাথা বলতে কিচ্ছু নেই সেটা নিশ্চয়ই এরা বুঝবে। আবার হাসির হররা ছাড়রা বন্দুকের গুলির মতো হাসির টুকরা ছড়িয়ে পড়ল দিক বিদিক। এয়ারপোর্টের শীততাপ নিয়ন্ত্রিত ডিপারচার লাউঞ্জে ঢুকলো সবাই।
ভেতরে আগেই এসে উপস্থিত হয়েছে হ্যাপি আর তার দুই বন্ধু। তারা চেক ইনের ঝামেলা সেরে রেখেছে। বাবা বললেন, হাতে এখনো ঘন্টাখানেক সময় আছে, এসো আমরা ওই সিঁড়িতে গিয়ে বসি। লাউঞ্জের ভেতরে সিঁড়িতে গিয়ে সবাই বসলো। বাবা বললেন, অপি যাও, চিপস আর কোল্ড ড্রিঙ্কস কিনে আনো। হ্যাপি বলল, আমার কিছু খেতে ইচ্ছা করছে না বাবা। বাবা হাসলেন। তার না বোঝার কথা নয় যে ছেলের মনে টেনশন, কিন্তু তিনি চান না ছেলে যাত্রাকালে কোনো কান্নাকাটি হোক। একথা অবশ্য কাউকে বলে দেওয়ার দরকার নেই। সবাই জানে হাসি বাড়ির লোকেরা হাসতে জানে, কাঁদতে জানে না। বাবা বললেন, বল্টুর কথাটা সবাই একবার ভাবো। ভক্স ওয়াগনের বনেটে বসে সে আশায় আশায় আছে কখন কোন সুন্দরীর গাড়ি তার ঠিক পাশে এসে বিকল হয়ে পড়বে। একথা ভাবতেই সবার মুখে দেখা দিল ঈষৎ হাসির রেখা। একগাদা চিপস আর ফ্রুট জুস কিনে এনে অপি যোগ দিল আসরে। বলল, কল্পনা করো বাবা, মামার পাশে একটা করে গাড়ি স্লো হচ্ছে আর মামা দৌড়ে যাচ্ছে, এক্সকিউজ মি স্যার, আপনার গাড়ির স্টার্ট কি বন্ধ হয়ে গেছে? দাদি বললেন, আর যদি বল্টুর কাছে সত্যি সত্যি কোনো মেয়ে এসে বলে, শুনুন আপনার কাছে ঘড়ি আছে, কটা বাজে বলুন তো, তাহলে বল্টুর কি অবস্থা হবে? চা চা চা। আবার সবার মুখে হাসি। আরে ওই তো বল্টু। মা আঙুল উঁচিয়ে নির্দেশ করলেন বাইরে। দেখা গেল বল্টু মামা লাউঞ্জের বাইরে কাঁচের দরজা দিয়ে তাকাচ্ছেন, সবাইকে খুঁজছেন, ঠক ঠক শব্দ করে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। তাকে ভেতরে আনা হলো। বাবা বললেন, কি জোয়ান, আব আর গাড়ি স্টার্ট নিল শেষ তাক। মামা খুব ঘাবড়ে গেছেন। তোতলামির চূড়ান্ত অবস্থা। অতি কষ্টে নানা বর্ণে হোঁচট খেয়ে তিনি যা বললেন তার সারসংক্ষেপ হলো, তিনি একা একা গাড়ি পাহারা দিচ্ছিলেন। হঠাৎ একটা বেবি ট্যাক্সি এসে পাশে থামলো। নেমে এলো তিনটা ভয়াল দর্শন লোক। বলল, ভাইজান কোনো সমস্যা? মামা বললেন, নো সমস্যা, গাড়িটা একটু ঝামেলা করছে, থানায় খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে। মামা পুলিশের কথা বললেন বুদ্ধি খাটিয়ে। লোকগুলো তখন তিনটা রামদা বের করে বলল, তাহলে তো সময় নয়, তাড়াতাড়ি মালপানি ছাড়েন। মামা বললেন, আমার কাছে টাকা আছে মোটে 35, একটা ঘড়ি আছে 200 টাকা মাত্র দাম। ঘড়ির দাম বলে মামা ভুল করলেন। এসব কি আপনারা নেবেন? ছোটা লোকই হয়ে যাবে না? লোকগুলো টাকা নিল, ঘড়ি নিল, মামার নানা জায়গা হাতিয়ে দেখলো, তারপর বলল, হারামজাদা। মামা ভাবলেন, 5,000 টাকা জরিমানা অনাদায়ে হারামজাদা গালি যথেষ্ট হয়েছে, এবার নিশ্চয়ই ছেড়ে দেবে। লোকগুলো তখন তার পায়ের দিকে তাকালো। 2,500 টাকা দামের নাইক জুতা। হারামজাদা, জুতা খোল। মামা খুললেন। বললেন, আপনাদের এত কথা শুনলাম, আমার একটা কথা শোনেন, মোজা দুটো খুলতে বলবেন না প্লিজ, খালি পায়ে ঘরে ফিরলে বেউজ্জত হয়ে যাব। ওরা বোধহয় প্যান্টটাও খোলাতো। ঠিক তখনই শোনা গেল সাইরেনের আওয়াজ। একটা হাইওয়ে পেট্রোল পুলিশের কার এদিকেই আসছে। মামা বললেন, ওই যে পুলিশ এসে গেছে। লোকগুলো স্কুটারে উঠে দিল চম্পট। আমার আর একা থাকার সাহস হলো না, তাই বাসে চড়ে চলে এলাম। মামা বললেন, বাসের টিকিট করলি কিভাবে, পয়সা পেলি কই? বাবার জিজ্ঞাসা। ছিল প্যান্টের এই গোপন ফুটোয় খুচরো কয়েন কিছু রেখে দিয়েছিলাম, দুর্দিনের সঞ্চয়। মামার পায়ের দিকে তাকিয়ে সবাই হাসছে। এই হাসির পেছনে একটা গোপন বেদনা আছে। মামাকে ফেলে রেখে আসায় ভেতরে ভেতরে সবার মনে কি যেন একটা খটকা লাগছিল। এখন সবার মনের মেঘ কেটে গেছে, সবাই তাই হাসছে প্রাণ খুলে। হ্যাপি বলল, মামা তুমি চিন্তা করো না, ইউএসএ থেকে সবার আগে আমি তোমার জন্য একজোড়া দামি জুতা পাঠাবো। মামা বললেন, একজোড়া না, তুই 2 জোড়া পাঠাবি। ওকে। হ্যাপি রাজি। সে তার সাইড ব্যাগ খুলল, বের করলো একজোড়া স্পঞ্জের স্যান্ডেল। বলল, মামা নাও আপাতত পরো। মামা বললেন, ট্রাউজারের সঙ্গে স্পঞ্জের স্যান্ডেল
তো খুব খারাপ দেখায়। ভাই লজ্জার ব্যাপার হলো, লোকে দেখলে বলবে কি? যাওয়ার আগে দিচ্ছি যখন, দে পড়ি। এসব কাণ্ড দেখে কে না হেসে পারে। মামা একটু পত্রিকা দেখতে গেলেন পত্রিকার দোকানে, এয়ারপোর্ট লাউঞ্জের ভেতরে। গভীর মনোযোগে পত্রিকা উল্টাচ্ছেন, হঠাৎ শুনতে পেলেন, তুমি বল্টু না? তাকিয়ে দেখলেন রিনা, তাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা। মামা বুদ্ধি খাটাতে গেলেন, বললেন, বল্টুকে? আমি জাইনাল। রিনা হেসে বললেন, ও বল্টু, তুমি কি নিজেকে লুকোতে পারবে? নার্ভাস হলে যে চ বর্গের অক্ষরে এসে তোতলাতে থাকো, আমি বুঝি জানি না? মামা দৌড়ে পত্রিকা স্টল ছেড়ে সিঁড়ির কাছে জমায়েতে সামিল হলেন। সবাই আবার হেসে উঠল। কি মামা, আবার কি হলো? মামার ঘটনার ভয়াবহতা বর্ণনা করলেন। হ্যাপি বলল, মামা তুমি পালিয়ে এলে কেন? পালাবো না? আমার পায়ে স্পঞ্জের স্যান্ডেল, জিন্সের সঙ্গে মোজা, পায়ে কেউ চপ্পল পরে? ও মামা, হ্যাপি বলল, আপনি গিয়ে বলুন জুতো জোড়া পালিশ করতে দিয়েছেন, এ স্যান্ডেল জোড়া বুট পালিশওয়ালার। তাই তো, উপস্থিত বুদ্ধি থাকতে হয়। মামা চললেন রিনার কাছে, বললেন, রিনা, একটা কথা তোমাকে বলতে এসেছি, বলবো? স্যান্ডেল জোড়া আমার নয়, পালিশওয়ালার। জুতা কালি করতে দিয়েছি তো। রিনা বিস্মিত, তোমার পায়ে স্যান্ডেল নাকি? খেয়াল করিনি তো। তাতে কি হয়েছে? এটা কোনো জানানোর মতো কথা হলো? না মানে আমি ভেবেছি তুমি আমাকে জুতা ছাড়া দেখে ফেলেছো, পায়ে স্পঞ্জের স্যান্ডেল, আবার মোজা। তা তোমাকে এই নীল দুফিতায় সাদা মোজায় মানিয়েছে খুব। সুন্দরী রিনা পুরো বিমানবন্দর কাঁপিয়ে হাসতে লাগলেন। যাক, কোথায় তোমার বুট পালিশওয়ালা? চলো তো, আমার স্যান্ডেলটার নিচে একটা পেরেক ঠুকে নিই। মামা বুদ্ধি করে বললেন, ভেতরে নয় তো, বাইরে। বাইরে চলো, বাইরেই চলো। আমি এখানে এসেছিলাম একটা বই কিনবো বলে, সেদিন দেখে রেখে গিয়েছি, আমার কাজ শেষ। মামা জ জ জ জ জ জ জ করতে লাগলেন। একটু দূরে দাঁড়িয়ে অপি সব দেখছে। মামাকে বাঁচানো দরকার। সে দৌড়ে গিয়ে মামার হাত ধরে টানতে লাগলো। মামা জলদি এসো, ভাইয়া ইমিগ্রেশন ঢুকে গেল বলে। যাকে বিদায় দিতে এসেছো তাকে বিদায় দিতে হবে না? রিনার কাছ থেকে মামাকে বাঁচিয়ে নিয়ে এলো অপি। তারপর পুরো আসরে বর্ণনা করলো মামার কাণ্ড কারখানা। জমায়েত হো হো করে হাসতে হাসতে ফোলানো বেলুনগুচ্ছের মতো গড়াগড়ি খেতে লাগলো। এদের হাসি দেখে কজন জাপানি লাল সাহেবও হাসতে হাসতে ওর ঘাড়ে গড়িয়ে পড়তে লাগলেন। হ্যাপি বলল, উঠি। হাসতে হাসতে পেট খিল ধরে গেল। সবাই হাসি মুখে বলো খোদা হাফেজ। সবাই হাসি মুখেই বিদায় জানালো হ্যাপিকে। মা তাকে হাসতে হাসতে জড়িয়ে ধরলেন। দাদি হাসি মুখে তার কপালে এঁকে দিলেন চুম্বন। বাবা বললেন, যেখানেই যাও মনে রেখো তুমি হাসি বাড়ির ছেলে। অপি বলল, ভাইয়া বি হ্যাপি, তাড়াতাড়ি একবার বেড়াতে আসিস দেশে। হ্যাপি বলল, তোর বিয়ে ঠিক হলে খবর দিস, বিয়ে খেতে তো আসতেই হবে। অপি বলল, সারাক্ষণ বিয়ে বিয়ে করো কেন? তোমার বিয়ের স্বাদ হয়ে থাকলে নিজেই করে ফেলো। এস্টেটে গিয়ে মেমটেমি ধরে ফেলবে কিনা কে জানে। হাসি মুখেই হ্যাপির বিদায় সম্পন্ন হলো। শুধু কি আশ্চর্য! হ্যাপি ভেতরে ঢুকে যাওয়ার পরই ওর দুই বন্ধু বাবুল ও সিনহা টপ টপ করে চোখের জল ফেলতে লাগলো। রীতিমতো হাপুস হুপুস কান্না। হাসিবাড়ির মেয়ে হিসেবে অপির উচিত ছিল ভেঙচি কেটে ওদের কান্নামাখা মুখখানিতে হাসি এঁকে দেওয়া। অপি তাও করল না। মামা ওই যে রিনা আন্টি বলে মামাকে ঘাবড়ে দিয়ে সবাইকে আরেক চোট হাসালো মাত্র। বলো হাসি, কীরকম চাপ চাপ হেসে উঠেছিল ওই হাসিগুলি, হাহাকারগুলি। হাসি বাড়ি আনন্দের উৎসবের অদ্ভুত মজার এক বাড়ি। এই বাড়ির নিয়ম হলো 24 ঘন্টা এখানে হাসি লেগে থাকতে হবে। এই বাড়ির কেউ কাঁদবে না, সবাই হাসবে, নিজে হাসবে, অন্যের হাসির ব্যবস্থা করবে। কেউ
কাউকে আঘাত করবে না, কেউ কারো ক্ষতি করবে না। দাদা বলে গেছেন যে দুঃখ অনিবার্য, তাকে মেনে নিতেই হবে, যার জন্যে হাপিতেশ করলেও কোনো লাভ নেই, কেঁদে কেটে কোনো ফল নেই। আর যে দুঃখ নিবারণ করা যায়, এসো সবাই মিলে তাকে ঠেকিয়ে দেই। দাদা কি সত্যি সত্যি এমন সুন্দর করে বলে গেছেন? অপির কাছে একটু প্রশ্ন সাপেক্ষেই মনে হয় উক্তিটি, কারণ দাদা যে এই বাড়ির নাম রেখে গেছেন হাসি বাড়ি, হাসির নিরবধি চর্চার এই অনিবার্য ঐতিহ্য স্থাপন করে গেছেন, তার পেছনে ছিল তার স্বার্থ। দাদা বই পড়তে ভালোবাসতেন এবং ছাপার অক্ষরের প্রতিটা কথা বিশ্বাস করতেন। শেষ বয়সে এসে তার মধ্যে নানা বাতিক দেখা গিয়েছিল। একদিন কি এক বইয়ে তিনি পড়লেন, লাফটার ইজ দি বেস্ট মেডিসিন। যে বাড়িতে হাসি আছে সে বাড়িতে জম ঢুকতে পারে না। সে কারণেই মানুষ কখনো হাসতে হাসতে মরে না, মানুষ মরে কাঁদতে কাঁদতে। জম এমন ব্যথা সৃষ্টি করে যাতে মানুষটা কাঁদতে বাধ্য হয়, হাসি পরিত্যাগ করে। তখন হাসির প্রহরীদের অনুপস্থিতির সুযোগে জম ঢুকে পড়ে ঘরে, যান কবজ করে নিয়ে যায়। কোনো বাড়িতে যদি 24 ঘন্টা হাসি আনন্দ বজায় থাকে, সেই বাড়ির মানুষ অমর হবে। অমর যদি নাও হয়, দীর্ঘজীবী হবে। শতায়ুর নিচে কেউ থাকবেই না। দাদার তখন শরীরটা ভালো যাচ্ছিল না, বয়স হয়েছে, চোখে ভালো করে দেখতে পান না, কানেও কম শোনেন, হাতে পায়ে বাতের ব্যথা, বুকের ভেতরে কেমন শব্দ হয় হাহাকারের মতো। তার বন্ধু ডাক্তার শশীভূষণ LMF বলে দিয়েছেন, কাইসুল, এবার মন শক্ত করো, ভবের মায়া কাটিয়ে ওঠো, তিনি তোমায় ডাকছেন, যে কোনো দিন তার সমীপে যেতে হবে। দাদা বন্ধুর এই নিষ্ঠুর পরামর্শে আতঙ্কিত বোধ করেছিলেন। সারা জীবন কষ্ট করেছেন, শেষ বয়সে এসে ঢাকায় এই দোতলা বাড়ি হয়েছে, তিনি গাছগাছালি লাগাচ্ছেন, সে সব বড় হচ্ছে, একমাত্র ছেলের ঘর নাতি নাতনি এসে আলো করে রেখেছে, এই সময় তাকে যেতে হবে। সারা জীবন কেবল তিনি বীজ বুনিয়ে গেলেন, ফসল কাটা উৎসবে নবান্নের আনন্দে তার কোনো বখরা নেই। বইয়ের এই সূত্র তাকে অকুল দরিয়ায় আসার সন্ধান দিল, যেন নুহের জাহাজে পায়রা ফিরে এলো সবুজ জলপাই পাতা ঠোঁটে। তিনি চিৎকার করে উঠলেন, নূরজাহান, নূরজাহান! দাদি তখন ছিলেন বাথরুমে, গোসল সারছিলেন। দাদার চিৎকারে ভেজা কাপড়ে বেরিয়ে এলেন, দেখলেন দাদা হাসছেন, খিলখিল হাসি। দাদি ভয়ার্ত স্বরে বললেন, হক সাহেব, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? দাদা বললেন, হাসো নূরজাহান, হাসো, লাফটার ইজ দি বেস্ট মেডিসিন। রাত্রিবেলা শুয়ে শুয়ে বিছানায় দুই বয়স্ক মানুষ কত কথা বললেন, কত পরিকল্পনা আঁটলেন। দাদা বললেন, বলো নূরজাহান, পুস্তকে কি মিথ্যা কথা লিখতে পারে? মানুষ জন্মের পর জন্ম ধরে যে জ্ঞান যে অভিজ্ঞতা অর্জন করেছে, তাই কি বইয়ে লিখে রাখেনি? হাসলে আয়ু বাড়ে, একথা তো সবাই বলে। দাদি বললেন, হ্যাঁ, আমিও একথা কোথায় পড়েছি বটে, রবিবাবু বলেছেন, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। তবে কথা কি জানো, কবিরা তো হয় আলাভোলা মানুষ, তাদের কথা দিয়ে জীবন চলে না। কবিদের কথায় জীবন চলে না, বলো কি তুমি? দাদা আঁতকে উঠলেন, না, আমি বলছিলাম কি, আপনার বন্ধু শশীভূষণ LMFকে যদি একবার জিজ্ঞেস করে নিতেন। এই পরামর্শটা দাদার ভালো লাগলো না। শশীভূষণ সেকালের ডাক্তার, ও কি আর মেডিকেল বই ছাড়া অন্য কোনো বইয়ের কথা বিশ্বাস করবে? তবু পরদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে দাদা শশী ডাক্তারের কাছে পারলেন কথাটা। শশী, তুমি কি বলো, হাসলে কি আয়ু বাড়ে? বাড়তে পারে, এই যে প্রবাদ প্রবচন, এসব তো মানুষের জ্ঞানের সঞ্চয়। না, তোমাদের মেডিকেল বই কি এ সম্বন্ধে কিছু লিখেছে? এই তো মুশকিলে ফেললে ভাই, সেই কবে এইসব বই ছেড়ে দিয়েছি, এখন তো ধরো চালাচ্ছি শুধু ওষুধ কোম্পানির কাগজপত্র পড়ে। তা হ্যাঁ, মনে পড়ছে বটে, রোগীর মন প্রফুল্ল রাখার কথা সব মেডিকেল শাস্ত্রেই আছে। বিদেশে তো এজন্যে হাসপাতালে ফুল রাখা হয়, বই রাখা হয়, গান শোনার ব্যবস্থা আছে, টেলিভিশন ও দেখানো হয় রোগীদের। তাহলে মেডিকেল শাস্ত্র ওই কথাই বলছে। দাদা আপন মনেই বিড়বিড় করলেন। সেই রাতে তিনি এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন তিনি মারা গেছেন। তার স্ত্রী, পুত্র, কন্যা, নাতি নাতনিরা তাকে ঘিরে কাঁদছে।
তার ইচ্ছে হচ্ছে ছোট ফুটফুটে নাতনিটার মাথায় হাত রেখে দোয়া করেন, কিন্তু কিছুতেই তিনি হাত নাড়াতে পারছেন না। তারপর তাকে কবর দেওয়ার জন্যে গোরস্থানে নিয়ে যাওয়া হলো। গোর খোদকেরা সুন্দর গর্ত বানিয়েছে, তাকে সেই কবরে নামানো হলো। অমন চারিদিক থেকে পানি এসে কবর ভাসিয়ে দিল, থই থই অবস্থা। তখন কোত্থেকে ছুটে এলেন নূরজাহান, সদ্য বিধবা। খিলখিল করে হাসতে হাসতে বললেন, এ হলো প্রেমের মরা, এ তো জলে ডুববে না, কিছুতেই না। মৌলভী মাওলানা সব ভয় পেয়ে নানা দোয়া দরুদ পড়তে লাগলেন, কিন্তু পরিস্থিতি কিছুতেই তাদের নিয়ন্ত্রণে আসছে না। দাদার ঘুম ভেঙে গেল, সমস্ত গা ঘেমে ভেসে যাচ্ছে, বুক ভাসছে, মৃত্যু ভয় তার দুচোখ মুখে দাগ রেখে গেছে। তিনি তাড়াতাড়ি বিছানা ছাড়লেন, আবার ওই বইটা বের করলেন। স্পষ্ট লেখা, যে বাড়িতে 24 ঘন্টা হাসি লেগে থাকে সে বাড়িতে মৃত্যু ঢুকতে পারে না। তিনি তার কর্তব্য স্থির করে ফেললেন, বাসায় 24 ঘন্টা হাসির শব্দ বাজতে থাকবে, খিলখিল, হা হা, হে হে। তখন দাদাদের এলাকার ভাড়ায় কাঁদুনে পাওয়া যেত। পয়সা দিলে লোকে এসে বাসায় কান্নাকাটি করে দিত। বড়লোকদের বাড়িতে কেউ মারা গেলে আত্মীয় স্বজনদের আর কষ্ট করে কাঁদতে হতো না, তাদের বদলে কাঁদুনেরা কাঁদতে বসত। দাদা বললেন, পয়সা দিলে যদি লোকে কাঁদতে পারে, তাহলে পয়সা দিলে লোকে হাসতে পারবে না কেন? তিনি সঙ্গে সঙ্গে লোক পাঠালেন কাঁদুনে পাড়ায়। কাঁদুনেরা এলো, তিনি তার ফরমাশ জানালেন, ভাড়া দেব দ্বিগুণ, কাদার বদলে হাসতে হবে, 8 ঘন্টা করে ডিউটি, 3 জন পালা করে 24 ঘন্টা উচ্চস্বরে হাসবে, কোনো বিরাম দেওয়া চলবে না। কাঁদুনেরা বলল, সে কি কথা মশাই, কান্না হলো আমাদের বাপ ঠাকুরদার পেশা। ঠাকুরদা এই পেশা দিয়ে গেছেন বাবা কাকাকে, বাবা কাকার কাছ থেকে পেয়েছি আমরা। পৈতৃক পেশা বদলাতে নাই, তাতে অকল্যাণ হয়। এ জন্মে আমরা কাঁদি বলেই তো পরের জীবনে শুধু হাসব, আর এখন যদি হাসি, পরের জন্মে শুধুই কাঁদতে হবে। হাসির পরে কান্না, বলে গেছেন রাম শর্মা। দাদাও বললেন, যাও, তোমাদের ভাড়া বাড়িয়ে 3 গুণ করা হলো। কাঁদুনেরা ভেবে দেখলো, দিনকাল ভালো না, পেশার অবস্থা খারাপ, ব্যবসাপাতি মন্দা যাচ্ছে। আজকাল আর কেউ পয়সা দিয়ে কাঁদুনে ভাড়া করতে চায় না, ছোট লোকের মতো নিজেরাই কাঁদতে বসে। তার চেয়ে বরং এই খ্যাপটাই মারা ভালো। তারা হাসতে রাজি হলো। 3 জন হাসুনে পালা করে হাসবে, এই হলো চুক্তি। কিন্তু বাস্তবে দেখা গেল, ইনিয়ে বিনিয়ে কাঁদা যত সহজ, খিলখিলিয়ে হাসা তত সহজ নয়। কাঁদতে দম ক্ষয় কম, কিন্তু হাসতে স্টামিনা লাগে। তুমি হা হা, হো হো করে হাসি শুরু করতে পারো, কিন্তু কতক্ষণ চালিয়ে যেতে পারবে? 15 মিনিট, আধ ঘন্টা, তারপর গলা শুকিয়ে আসে, বারবার জল খেয়েও আর শব্দ বেরোয় না। হাসুনেরা বলল, হাস্য করা বড় কঠিন মশাই, 8 ঘন্টা লাগাতার হাসা কি সহজ কথা? তাছাড়া হাসির জন্যে কারণ লাগে, অকারণে কেউ হাসতে পারে? দাদা বললেন, তাহলে তোমরা কাঁদো কেমন করে? কাঁদতে তোমাদের অজুহাত লাগে না? কাঁদুনেরা বলল, আগে কাদার উপলক্ষ কি চারদিকে কিছু কম? দুবেলা দুমুঠো খেতে পারি না, ছেলেটার অসুখ, বউটা মরছে বিনা চিকিৎসায়, বাবা কাকেরা সব পরজন্মে হাসছেন নাকি কাঁদছেন, এসব কিছু একটা চিন্তা করলে কান্না আপনা আপনি বেরিয়ে আসে। তাছাড়া পেটে ভাত থাকলে না মন খুলে হাসা যায়? আধা পেটা লোকের পক্ষে কি হাসা সম্ভব নাকি সঙ্গত? দাদা বললেন, ঠিক আছে, আমি তোমাদের দুবেলা পোলাও কোরমা দই খাওয়াবো, পেট পুড়ে খাবে, দিল ভরে হাসবে। বেশ, পোলাও কোরমা চলল বাড়িতে, কিন্তু এত করেও হাসুনেদের মন পাওয়া গেল না। একদিন সকালবেলা দেখা গেল খাঁচা শূন্য পাখি পগার পার, হাসুনে 3 জন নিকাল দিয়েছে। দাদা বললেন, পারিব না এ কথাটা বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। কাদু নেড়ে গেছে তো কি হয়েছে, মানুষের প্রয়োজনে পেশার সৃষ্টি হয়েছে, পেশার প্রয়োজনে মানুষ নয়। আমি হাসির স্কুল দেব। বাড়ির নিচতলার 2টো রুম খালি করা হলো। একটা রুমে বিছিয়ে দেওয়া হলো শতরঞ্জি, ব্ল্যাকবোর্ড লাগানো হলো। পাশের ঘরটা বরাদ্দ হলো পণ্ডিতের জন্যে। বহু খোঁজাখুঁজির পর একজন যথোপযুক্ত পণ্ডিতকে পাওয়া গেল, তুলসী কান্তি লাহিড়ী। তিনি বললেন,
অতি সহজ পাঠ, আমিই পারব শিক্ষার্থীদের হাস্য শিক্ষা দিতে। পণ্ডিতকে নিয়োগপত্র দেওয়া হলো। মাসোহারা 300 টাকা, ভোজন ও শয়ন ফ্রি। শিক্ষার্থীদের জন্য জল পানি মাসিক 10 টাকা। বাড়ির সামনে সাইনবোর্ড লাগানো, এখানে হাস্য শিক্ষা দেওয়া হয়। পণ্ডিত বললেন, প্রতিটি বৃক্ষের শাখা কাণ্ডপত্র আমরা দেখি, মূল আমরা দেখি না, কিন্তু মূলবিহীন বৃক্ষ কি বাঁচে? জ্ঞানবৃক্ষের মূল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা থাকা বিধেয়। শুধু দন্ত বিকশিত করে হাস্য করলেই চলবে না, কেননা তাতে হাসি স্থায়ী নাও হতে পারে। অতএব আমি প্রথমে শিক্ষার্থীদের জ্ঞানের ভিত্তি পোক্ত করতে চাই। দাদা বললেন, তাই করুন। পণ্ডিত মশাই পাঠদান শুরু করলেন। প্রথমে সংজ্ঞা, হাস্য কাহাকে বলে তোমরা কি অবগত আছো? মাদুরে বসা ছাত্রী কোমল কণ্ঠ উচ্চারণ করল, না পণ্ডিত মশাই। তাহলে মন দিয়ে শোনো। পণ্ডিত মশাই বলে চলেছেন, আবেগ ও বুদ্ধি পরস্পরে অসমান গতিসম্পন্ন হওয়ার দরুন পরিস্থিতি বিশেষে মানুষের আবেগ ও বুদ্ধির মধ্যে দ্বন্দ্ব ও সংশ্লেষণ হয়, এবং অন্তে এই দুই বিপরীতের সম্মিলনে উষ্ণ বায়ু ও শীতল বায়ুর সংমিশ্রণের মতো যে ফলটি ফলে তাহাই হাস্য। ইহাতে ওষ্ঠ অধর বিক্ষিপ্ত হয়, দন্ত বিকশিত হয়, বিচিত্র অব্যয়ধ্বনি সরবে বা নীরবে উচ্চারিত হয়। পণ্ডিত মশাই বার তিনেক এই সংজ্ঞা মুখে বললেন। অতঃপর চক্ষরি দিয়ে কৃষ্ণ ফলকে অর্থাৎ ব্ল্যাকবোর্ডে তা লিপিবদ্ধ করলেন। পেছন ফিরে দেখলেন তার শিষ্য সকল কেউ নিদ্রিত, কেউ বা বিপরীত মুখে উপবিষ্ট, কেউ আবার পাশের জনের সঙ্গে কান মলামলিতে রত। তিনি গর্জে উঠলেন, ওহে শাকামৃগ সকল, কর্ণপটাহ কর্ণমূল থেকে উৎপাটন করে দিব। হেই হাদা, তুই বল হাস্য কাহাকে বলে? হাদা নীরবে দাঁড়িয়ে রইল। গদা দাঁড়িয়ে বলল, পণ্ডিত মশাই আমি বরং উদাহরণ দেই। সে ফিক করে হেসে ফেলল। পণ্ডিত মশাই বললেন, হয়েছে, উপবেশন করো। এমনি করেই চলল পণ্ডিত মশাইয়ের হাস্য অধ্যয়ন চক্র। একদিন জ্ঞান বিজ্ঞানের নানা শাখা ঘেটে তিনি হাসির ব্যুৎপত্তি লিখে আনলেন। শিক্ষার্থীদের পড়ে শোনালেন। অ্যাড্রিনালিন গ্ল্যান্ড নামক একটি গ্রন্থি হইতে অ্যাড্রিনালিন নামক রস নিঃসৃত হইয়া প্রাচীনকালে মনুষ্যগণকে কঠিন দৈহিক পরিশ্রমের উত্তেজনা যোগাইত। কালক্রমে দৈহিক শ্রমের প্রয়োজনীয়তা কমিয়া যাওয়ায় এই গ্রন্থি হইতে নিঃসৃত রস একটি নূতন শারীরিক প্রতিক্রিয়া ঘটায়, ইহা হইল হাস্য। তিনি এই কঠিন ব্যুৎপত্তি মুখস্থকরণের জন্যে ছাত্রদের কঠিনতর অনুশীলনে ব্রতী করলেন। একজন ছাত্র অন্য ছাত্রের কান ধরে থাকে, যার কান সে ব্ল্যাকবোর্ড দেখে ব্যুৎপত্তি পড়ে শোনায়, যার হাত সে শোনে, তারপর হাত ও কান বদল ঘটে। এইভাবে দিনের পর দিন একই বাক্য পড়তে পড়তে ও শুনতে শুনতে শিক্ষার্থীদের মুখস্থ হয়ে যায়। এরপর তিনি আসেন রসের শ্রেণী বিভাগে। অলঙ্কার শাস্ত্র ঢুঁড়ে তিনি শিক্ষার্থীদের জানান রস 9 প্রকার, যথা শৃঙ্গার বা আদি, বীর, করুণ, অদ্ভুত, হাস্য, ভয়ানক, বীভৎস, শান্তি ও বৎসল। বৈষ্ণব সাধনে রস 5 প্রকার, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। কি বুঝলে? তিনি ছাত্রদের জিজ্ঞেস করলেন। ছাত্ররা সবাই নিজ নিজ স্লেটে কাটাকুটি খেলছিল। পণ্ডিত মশাই বললেন, ওরে লম্বু, বল তো দেখি রস কত প্রকার? লম্বা মতো পড়ুয়া উঠে দাঁড়ালো, বলল, আগে অনেক প্রকার, যথা তালের রস, আখের রস, খেজুরের রস, রসমালাই, রসগোল্লার শিরা। পণ্ডিত মশাই বেদ বের করলেন, এবার দেখবি বীভৎস রস। হে হে হে। পণ্ডিত মশাইয়ের পাঠশালা পাশ করে যারা বেরুলো, প্র্যাকটিক্যাল হাসার ক্ষেত্রে তাদের পারফরমেন্স হলো ভয়াবহ। দেখা গেল তারা বাস্তবে হাসতে গেছে ভুলে হাসির নানা তত্ত্বীয় দিক, সংজ্ঞা, প্রকারভেদ ইত্যাদি নিয়েই তারা গভীরভাবে চিন্তিত ও ভার ক্লিষ্ট। কোনো হাসির ঘটনা ঘটলে তারা তাকাতো পরস্পর মুখের দিকে। একজন আরেকজন জিজ্ঞেস করত, এই হাদা, এই গাদা, এই হাসির কোন বিভাগযুক্ত হবে রে? কোন হাসিটা হাসবো? কাষ্ঠ হাস্য নাকি মিষ্ট হাস্য? এটা করুণ রস নাকি বীর রস? পাঠশালা প্রকল্পের ফল দেখে দাদা খুবই হতাশ হয়ে পড়লেন। এবার তিনি এক ইংরেজ সাহেবকে নিয়োগ করলেন হাসির স্কুল চালানোর জন্যে। ইংরেজ হলো প্র্যাকটিক্যাল জাতি,
হাসানোর জন্য সংজ্ঞা চর্চা না করে তিনি গ্রহণ করলেন প্র্যাকটিক্যাল পদ্ধতি। তিনি বললেন, আমাকে একটা কেমিক্যাল ল্যাবরেটরি স্থাপন করতে হবে। নানা টেস্ট টিউব, বক্সযন্ত্র, সিপি, গ্যাস সিলিন্ডার এলো, রাসায়নিক দ্রব্যাদি এলো। তিনি উৎপাদন করলেন নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস। ক্লাসরুমে হাই বেঞ্চ, লো বেঞ্চ বসলো। ছাত্ররা সব ইউনিফর্ম পরে সুন্দর হয়ে এলো ক্লাসে। সাহেব ক্লাসে ছাত্রদের বসিয়ে ডেকে পাঠালেন দাদাকে। তারপর ক্লাসে ছেড়ে দিলেন লাফিং গ্যাস। সব ছাত্র হি হি খিলখিল করে হাসতে লাগলো। শিক্ষক নিজেই হাসছেন। পরিদর্শনে এসেও দাদাও হাসতে লাগলেন হো হো করে। রাসায়নিক পদ্ধতি ছাড়াও তিনি প্রয়োগ করলেন কতগুলো ফিজিক্যাল মেথড। এর মধ্যে আছে সুড়সুড়ি পদ্ধতি। ক্লাসরুমে মানবদেহের বড় ছবি, সেই ছবিতে চিহ্নিত করা হলো মানুষের হাস্য প্রক্রিয়ার স্নায়ু কেন্দ্রগুলো। কোথায় কোথায় সুড়সুড়ি দিলে মানুষ হাসে। ছাত্রেরা তা রপ্ত করলো শতকরা 100% নির্ভুলতার সঙ্গে। সাহেব স্কুল থেকে পাশ করা ছাত্ররা হাসি বাড়িতে চাকরি পেয়ে গেল। দাদার খুশি দেখে কে। সারাক্ষণ ছাত্ররা ওর গায়ে সুড়সুড়ি দিচ্ছে আর হেসে গড়িয়ে পড়ছে। কত বিচিত্র শব্দেই না তারা হাসছে। হা হা, হো হো, হি হি, হু হু, উ উ, খুক খুক, খিল খিল, ফিক ফিক, ফি। হাসির শব্দে বাড়ি গম গম, পরিবেশ সরগরম। দাদার মন ভালো হয়ে গেল। আজরাইল যে বাড়ির চৌহদ্দিতে পা রাখতে পারছে না তিনি নিশ্চিত। এই নিশ্চিতি থেকে তার স্বাস্থ্য ভালো হতে শুরু করলো। চেহারায় দেখা গেল উজ্জ্বলতা। কাঁচা লেবুর গায়ে যেমন ঢলঢল করে লাবণ্য সজীবতা তেমনি। দাদা বললেন, দেখলি হাসিতে কাজ হয়। আমার বাইসেপ দেখ, দুদিনেই কেমন চেকনাই দেখা দিয়েছে। আজ বুঝতে পারছি সত্যি লাফটার ইজ দি বেস্ট মেডিসিন। ওরে তোরা সবাই হাস। ইংরেজ সাহেব বড় অঙ্কের বকশিস নিয়ে বিদায় হলেন। আর তার ছাত্রদের চাহিদা মেটাতে গিয়ে দাদা গ্রামের জমি জমা বেচতে লাগলেন। জমি জমাই ছিল দাদার একমাত্র আয় রোজগারের পথ। কিন্তু তিনি সেসব বিক্রি করতে লাগলেন অকৃপণ ভঙ্গিতে। বললেন, না না, হাসি বন্ধ করা যাবে না। জম নিয়মিত বাড়ির চারদিকে ঘুরঘুর করছে। কিন্তু এই হাসুনেরা মাত্র 3 মাস টিকতে পারল। শরীরের উপর দিয়ে তাদের বড় ধকল যাচ্ছিল। রাসায়নিক গ্যাসের কারণে হাসা শরীরে আর কত সয়। তার উপর আছে সুড়সুড়ি কাতুকুতুর প্রতিক্রিয়া, সারা শরীরে ব্যথা। এসব নিয়ে কত আর পারা যায়। কদিন আর ঘন্টার পর ঘন্টা হাসা যায়। চাকরি চায় না বাবা, জিরোতে চায়, বেঁচে থাকতে চায়। তারা সবাই একযোগে পালালো। দাদা আতঙ্ক বোধ করলেন। বাসায় হাসির শব্দ শোনা যাচ্ছে না। এই বুঝি জম ঢুকে পড়ল ঘরে। দুশ্চিন্তায় আর আতঙ্কে দাদা কাহিল হয়ে পড়লেন। শয্যা নিলেন। খুব বড় ব্যামো তার শরীরে এসে বাসা গড়ল। দাদা বললেন, ওরে এভাবে হেরে যাব। বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী। ওরে তোরা সবাই হাসতে থাক। ভাড়াটে হাসুনের চেয়ে নিজেরা হাসা ভালো। তাদের তাহলে জম ভয় পাবে, ভাববে এত হাসি খুশি একটা বাড়িতে ঢুকলে আমি নিজেই দমবন্ধ হয়ে মারা পড়ব। দাদার অসুখটা ছিল সত্যি গুরুতর। শশীভূষণ ডাক্তার বললেন, ওর যা যা খেতে ইচ্ছে করে ওকে খাওয়াও। ওর ইচ্ছে অনিচ্ছে তোমরা যথাসাধ্য পূরণ করো। বাবা বুঝতে পারলেন অবস্থা ভয়ঙ্কর। দাদা বলেই চলেছেন, ওরে তোরা হাস, ওরে তোরা হাসতে থাক। হাসি ভাজা, হাসি ভাজা। গরম গরম পেঁয়াজু নামিয়ে হালিমা বললেন, তার মুখে কৌতুকের হাসি। তার রসিকতা হাসির অগ্নিতে ঘি ঢেলে দিল। যেন হাসির বিস্ফোরণে ঘটে গেল ঘরে। দাদা চোখ খুললেন। মুখে তার অনাবিল প্রশান্তির হাসি। বললেন, আমি প্রস্তুত, আমি মরতে প্রস্তুত। এ বাড়ির সবার মুখে হাসি ফুটেছে। এ বাড়ির সবাই হাসতে শিখেছে। আমার বাড়ির সামনে বাগান, বাগান ফুল হাসে। পাতায় পাতায় আলো হাসে, পাখিরা হাসে। বাড়ির ভেতরে প্রতিটা মানুষ হাসি খুশি। হ্যাপিনেস কনজিস্ট ইন কন্টেন্টমেন্ট। আলগিনা গিনান নাফস। আত্মার অভাব মুক্তি, প্রকৃত অভাব মুক্তি। আমি দেখতে পাচ্ছি এ বাড়ির প্রতিটি লোক জীবনকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে শিখেছে, মৃত্যুকেও। আমি এখন যমদূতকে তাড়াতে চাই না, মৃত্যুকে ঠেকিয়ে রাখতে চাই না। যদি মৃত্যু আসতে চাই তো আসুক। এই মৃত্যু হবে আনন্দের মৃত্যু, শান্তির মৃত্যু। দাদার শরীর চূড়ান্ত খারাপ হয়ে পড়ল।
শশীভূষণ ডাক্তার তার নাড়ি দেখে বাবাকে জানিয়ে দিলেন, সময় শেষ, তেল ফুরিয়ে গেছে। তেল ছাড়া শুধু সলতে আর কতক্ষণ জ্বলবে, এই বুঝি যায় ওই বুঝি যায় অবস্থা। প্রত্যেকে খবর পেয়ে তুলসী লাহিড়ির শিক্ষার্থীরা এলো, পেশাদার কাঁদুনেরা এলো, এলো সাহেবের রসায়ন অভিজ্ঞ ছাত্রেরা। তারা শেষ দেখা দেখতে চায় দাদাকে। পরিবারের প্রতিটি মানুষ উপস্থিত, হাসি নিয়ে দাদার নানা উদ্যোগের কারিগররা উপস্থিত। সবাইকে দেখে দাদার মুখে কি যে স্বর্গীয় প্রশান্তির হাসির ঝিলিক। দাদা বললেন, তোমরা সবাই হাসো না, আমার মৃত্যুকে পিছিয়ে দেওয়ার জন্যে নয়, আমার মৃত্যুকে স্বাগত জানানোর জন্যে। কান্না দিয়ে নয়, হাসি দিয়ে মৃত্যুকে বরণ করা হচ্ছে। এ দৃশ্য পৃথিবীর কেউ কি কোথাও দেখেছে? সবাই হাসছে, প্রাণপণ করে হাসছে। এবার দাদা বিশ্বাস করছেন হাসি দিয়ে মৃত্যুকে ঠেকানো যায় না, কিন্তু বাকি সবাই ভাবছে যেতেও তো পারে। এমন তো হতে পারে হাসির ধমকে জম ফিরে যেতে পারে দুয়ার থেকে। কিচ্ছুতেই কিছু হলো না। ভোরবেলা গাছে গাছে পাখি ডাকছে, বিচিত্র গাছ থেকে উদ্গত বিচিত্র গন্ধের মিষ্টি মিশিল বাতাসে মৌ মৌ করছে। ভোরের পবিত্র আলোয় পৃথিবীকে মনে হচ্ছে সদ্য স্নাতা সাদা শাড়ি রমণীর মতো। দাদা মারা গেলেন। হাসনেরা হেসেই চলল। দাদাকে সমাহিত করা হলো আজিমপুর গোরস্থানে। হাসনেরা সবাই, সে পণ্ডিতের শিষ্যই হোক আর সাহেবের ছাত্রই হোক, বলল, আমরা এ বাড়িতে থেকে যেতে চাই। মরহুম কাইসুল হক সাহেব এক অদ্ভুত ক্ষমতাবান লোক। আমরা সবাই তার মমতার জালে বাঁধা পড়ে গেছি। ততদিন গ্রামের জমিজমা সব বিক্রি হয়ে গিয়েছে। পুরো পরিবার চলছে কেবল বাবার বাঁধা মাইনের টাকায়। অতিরিক্ত লোক পোষা আর সম্ভব নয়। বাবা বললেন, হাসুনে ভাইয়েরা, তোমরা আমার মরহুম পিতার জন্যে যা করেছ তার জন্যে আমি চিরকৃতজ্ঞ। তোমাদের ঋণ শোধ হওয়ার নয়, কিন্তু একটা বাস্তব কথা আমি তোমাদের বলতে চাই। তোমাদের কাজ দেওয়ার মতো আর্থিক অবস্থা আর আমাদের নেই। আমাদের এ বাড়ির গেটে আমি পাথর দিয়ে লিখে রাখবো হাসি বাড়ি। এ বাড়ির হাসির ঐতিহ্য থাকবে, কিন্তু আমাদের হাসির কাজ আমাদের নিজেদেরই করতে হবে। হাসুনেরা চলে গেল। সমস্ত বাড়ি ফাঁকা ফাঁকা। 3 বছরের অপি একটাই ফ্রক পরে আছে। 3 দিন হলো। সে খেয়েছে কিনা, গোসল করেছে কিনা কেই বা খেয়াল করবে মৃতের বাড়িতে। 5 বছরের হ্যাপি, তার একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে। সে তার বোনকে খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল অপু দাঁড়িয়ে আছে পেছনের ব্যালকনিতে। হ্যাপি বলল, অপি, এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? অপি বলল, ভাইয়া, যারা মরে যায় তারা কোথায় যায়? হ্যাপি বলল, আকাশে তারা তারা হয়ে যায়। একজন মানুষ মরলে আকাশে একটা নতুন তারা ওঠে। অপি বলল, দাদা, কোন তারাটা? হ্যাপি বলল, আকাশে অনেক তারা, এর মধ্যে নতুন তারা খুঁজে পাবো কেমন করে? অপি বলল, মনে হয় ওই বড় তারাটাই দাদা। হতে পারে। হ্যাপি বলল, কে জানে, হয়তো তোর কথাই ঠিক। তুই তো ছোট, ছোটরা সব কিছুই জানতে পারে, ফেরেশতারা শিখিয়ে দেয়। 2 ভাই বোন হাত নেড়ে নেড়ে বলে উঠল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দি ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। হাসুনেরা চলে গেছে। বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। সেই নিস্তব্ধ বাড়িতে ওই ছড়াটার প্রতিটি শব্দকণা দেয়ালে দেয়ালে মার্বেলের মতো গড়িয়ে পড়তে লাগলো। দাদার মৃত্যুর পর হাসিবাড়ি কিছুটা হতোদ্যম হয়ে পড়েছিল বটে। বিষয়টা বাবা খেয়াল করলেন, ডাকলেন সবাইকে, বললেন, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা বেশ মনমরা হয়ে পড়েছ। ব্যাপারটা ঠিক নয়। এই বাসায় কেউ কখনো মন খারাপ করে নাকি? হাসুনেরা চলে গেছে, তাতে কি হয়েছে? বাবার মৃত্যুর আগে কি বলে গেছেন? তিনি শান্তি পাচ্ছেন সবার মুখে হাসি দেখে। পরলোকেও তিনি শান্তিতে থাকবেন যদি আমরা হাসির চর্চা চালিয়ে যাই। হ্যাপি বাবু, তুমি ওই ছড়াটাই পড়ে শোনাও। হ্যাপি বলল, কোন ছড়াটা বাবা? বাবা বললেন, ওই যে, হাসতে নাকি জানে না কেউ। হ্যাপি উঠে দাঁড়ালো। আমার নাম হ্যাপি, আমি একটা ছড়া বলবো। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যায়। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে। এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে বাবা বলে উঠল, তোর যে ফোকলা দাঁত, এই ছড়াকার
জানলেন কি করে? সবাই হেসে উঠল খিলখিলিয়ে। হ্যাপি বলল, আরে আরে, আগে আমার ছড়াটা শেষ করতে দাও। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়। দিন চলে যায়, দিন থেমে থাকে না। অপি বড় হতে থাকে, হ্যাপি বড় হতে থাকে। ফুপুদের বিয়ে হয়ে যায়, কিন্তু হাসি বাড়ির হাসির চর্চা অব্যাহত থাকে। তাদের বাড়িতে হাসির বইয়ের ছড়াছড়ি। পরশুরামি বলো আর শিবরামি বলো, সবার হাতে হাতে ঘুরছে। দাদির অবশ্য প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, তার হাস্য কৌতুক, ব্যঙ্গ কৌতুক আর ছড়াগুলো আর হাসির কবিতাগুলো। ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্যাসেট এরা বড় ভালোবাসে শোনে। দেখে থ্রি স্টুডেন্টস, চার্লি চ্যাপলিনের মতো সিনেমাগুলো। এ বাড়িতে যারা বেড়াতে আসেন তারাও যেমন হাসতে জানেন, তেমনই জানান হাসাতে। আমি ভালোবেসে এই বুঝেছি সুখের সারসে চোখের জলে। শুক্রবার, বাবার অফিস বন্ধ। সকালবেলা নাস্তার টেবিলে বাবা প্রসঙ্গটা তুললেন। দাদি আর মাও বসেছেন সঙ্গে। ছুটির দিন বলে আজ সকালে খিচুড়ি রাঁধা হয়েছে। মামা আর অপি এখনো বিছানায়। সকাল 8টা বেজে গেছে। এরা আরও কতক্ষণ ঘুমোবে কে জানে। মেয়ে সারা রাত ঘুমোয়নি, কান্নাকাটি করেছে। হাসিবাড়ির মেয়ে মাঝরাতে দাদির কোলে কেঁদে বুক ভাসাচ্ছে, ঘটনাটি কি? বাবার মনে গুরুতর প্রশ্ন এবং কৌতূহল। শুধু কি ঘটনা এই যে মেয়ে অন্ধকারে হোঁচট খেয়ে দাদির গায়ে পড়েছে? মেয়ের বয়স 20 পেরিয়ে 21-এ পড়েছে। এই বয়সে মেয়ের চোখে পানি, ব্যাপারটা একটু অদ্ভুত হয়ে গিয়েছে। খিচুড়ির প্লেট থেকে ধোঁয়া উঠেছে। হালিমা বোয়ার ডিম ভেজে এনে টেবিলে রাখলেন। বললেন, ছোট আপাই উঠলে গরম গরম খাইতে পারতেন। আইসকা তার 2টা ডিম খাওয়ান দরকার। কেন 2টা ডিম খেতে হবে কেন? মা বললেন, কালকা রাইতে উনি যত ফোঁটা চোখের পানি ফেলছেন, তাতে তার 3 প্যাকেট খাবার স্যালাইন 3 জগ পানিতে গুলাইয়া খাওয়ানো উচিত। পুরো টেবিল হো হো করে উঠল। মা বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু 2টো ডিম কেন? ও মা, অন্যান্য স্বাভাবিক খাওয়ান দিতে হইব না, ডাবল ডাবল দিতে হইব। কি তাজ্জব কাণ্ড, এই বাড়ির মেয়ে কান্দে। বাবা বললেন, কই, অপি মামুনিকে ডাকো, ওর কি সমস্যা আমরা শুনি, সবাই মিলে ওকে সাহায্য করি। দাদি বললেন, ও আবার সমস্যা কি? রাতের বেলা অন্ধকারে আচার খেয়েছে, এই তো। বাবা বললেন, শুধু এই কারণে কেউ এমন করে কাঁদতে পারে? দাদি বললেন, এই কারণেই তো কাঁদেনি, কেঁদেছে আমার চিৎকারে। এমন চিৎকার, কাঁচ ফেটে চৌচির। তখন সবার মুখে হাসি দেখা দিল। বাবা বললেন, চৌচির না তো মা, শতচির। হো হো হো। অপি বিছানা ছাড়ল 10টার দিকে। এত বেলা করে সে কখনো ওঠে না। কাল রাতের ঘটনা মনে পড়ায় তার লজ্জা হলো। সে দাদিকে বলল, কি লজ্জার কথা, 10টা বেজে গেছে, দাদি তুমি আমাকে ডাকবে না? আমার পাশ থেকে চোরের মতো কখন উঠে গেছো? দাদি বললেন, কেন যামিনী, না যেতে জাগালে না? বেলা হলো, মরি লাজে মরণ। তুমি কোথায় কোন অজায়গায় মন রেখে এসেছো, তার দায় আমাকে নিতে হবে। ওঠো, বাড়িতে মিটিং বসেছে, জরুরি তলবি সভা। বিষয়, অপরাজিতা হক ওরফে অপির চোখে জলের কারণে অনুসন্ধান ও তাকে সহযোগিতা প্রদান। আপাতত চিকিৎসা, ডাবল ডিমের অমলেট ও 3 প্যাকেট খাবার স্যালাইন। বলো কি দাদি? যাও, সবাই ঘটনাটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষামান। দাদি, তুমি কি সব বলে দিয়েছো? না, আমি কি বলবো, সবাই বোঝে। এ জীবনে অভিজ্ঞতা একবার দুবার প্রত্যেকেরই হয়েছে। দাদি, আমি কিন্তু এখন সত্যি সত্যি কাঁদতে বসবো। সত্যি সত্যি কান্না মানে? রাতে কি তুই অভিনয় করেছিলি? দাদি, প্লিজ কাউকে কিছু বলো না, আর ওসব মিটিং ফিটিং থেকে আমাকে বাঁচাও। অপি তার দাদিকে জড়িয়ে ধরল। দাদি বললেন, আমাকে কি দিবি ঠিক কর, তোকে বাঁচিয়ে দিয়েছি, বলে দিয়েছি আমার চিৎকারই সব কান্নাকাটির মূল, আর কোনো সমস্যা নাই। শুনে সবাই বেশ মজাই পেয়েছে। যা, বেঁচে গেলি আপাতত। ও দাদি, তুমি এত ভালো কেন? তোর বয়স তো একদিন আমারও ছিল। এখন তুই চাইবি আড়াল, একটা নিজের ঘর, নিজস্ব কোণ, নিজের একটা আকাশ। তোর নিজের ভাবনায় এই জগতে অন্য কেউ অবাঞ্ছিত। তোর একটা আলাদা ঘর থাকলে কত ভালো হতো, কিন্তু নিচের তলাটা ভাড়া দিতে হয়েছে। সত্যি তো, তোর ঘরে আমি যদি না থাকতাম এত বড় কাণ্ড ঘটতই না। যাক, তোর কান্না থেকেই তোকেই কাঁদতে হবে, অন্য কেউ সেই ভার লাঘব করতে পারবে না। এ কান্না কাঁদতেও সুখ। আমি কাউকে কিছু বলবো না বুবু, এটা তোর নিজের ব্যাপার।
তুই যদি বলতে চাস বলবি, যাকে যাকে বলতে চাস তাকে তাকে বলবি। আমাদের বাড়িটা তো ভারী মজার বাড়ি, এ বাড়ির সবাই তোর ভালোর জন্যই জান দিয়ে দেবে। তবে কিছু কিছু ব্যাপার তো সভ্য করে ফয়সলা করা যাবে না, সভা করে। ওকে ও আমি বুঝি। অপি অবাক হয়ে তাকিয়ে রইল তার দাদির দিকে। আশ্চর্য এই মহিলা, এত কিছু বোঝেন, এত কিছু ভাবেন, কি সুন্দর করে সব কিছু গুছিয়ে বলছেন, কি সহৃদয়তা দিয়ে সব কিছু উপলব্ধি করছেন। অপির চোখে জল এসে গেল আবার। কান্না গোপন করতে সে বাথরুমে ঢুকে গেল তাড়াতাড়ি। দাদি ঠিকই বলেছেন, প্রেমে পড়া তরুণীর চাই একটা নিজস্ব ঘর, যেখানে থাকবে সে আলাদা, একা, তার ভাবনার পুরোটা জগৎ নিয়ে। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে আবার অঝোর প্লাবনে ভাসতে ভাসতে অপির মনে হলো, আয়নায় নিজের চেহারার দিকে হঠাৎ তার মনোযোগ কেন্দ্রীভূত হলো। একই চেহারা হয়েছে তার, চোখ কোঠরাগত, চোখের নিচে কালো দাগ, যেন বয়স বেড়ে গেছে 60 বছর। কণ্ঠার নিচে হাড় বেরিয়ে আছে। কে বলবে এ হলো সৌন্দর্য, অস্থি, বিউটি বোন? বরং হাত দুটো বেরিয়ে আছে পুরো জমিনে পড়ে থাকা গরুর চোয়ালের মতো। কেউ বলবে তোমার দেখে চোখ ফেরানো যায় না। বিজ্ঞাপনের স্লোগান বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। না, ফ্রেশ হওয়া দরকার, চাই একটা গোসল, দীর্ঘ গোসল। সে বাথরুমের শাওয়ার ছেড়ে দিল। রিমঝিমিয়ে নামছে পানির ধারা, ধুয়ে দিচ্ছে তার চোখের জল। তার ভালো লাগছে। সে নিজেকে বলল, অপি, যোগ্য হও, ভালোবাসার জন্যে যোগ্য হয়ে ওঠো। ভিজতে ভিজতে তার খেয়াল হলো সে বাথরুমে ঢুকে পড়েছে বিনা প্রস্তুতিতে। কাপড় চোপড় আনা হয়নি, এমনকি তোয়ালেও নয়। এখন বাথরুম থেকে বেরুবে কি করে? দরজা সামান্য ফাঁক করে মাথা বের করে সে ডাকলো, দাদি, দাদি। দাদি ঘরেই ছিলে? কি হলো বুবু? অপি তার সমস্যাটা বর্ণনা করলো, চাহিদা পেশ করলো সংক্ষেপে, গলা সামান্য চড়িয়ে ইঙ্গিতে। দাদি কাপড় চোপড় তোয়াল খুঁজে পেতে এনে বললেন, কি সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে, কাজের সিরিয়াল ওলটপালট হয়ে যাচ্ছে। অপি কিছু বলল না, অসহায় ভঙ্গিতে দরজার ফাঁক দিয়ে তাকালো শুধু। দাদি দীর্ঘশ্বাস ফেললেন, তারপরে রহস্যময় হাসি। কাপড়গুলো নাতনির হাতে তুলে দিতে দিতে বললেন, পিঠ ডলে দিতে ঢুকবো নাকি? সোনার অঙ্গ কালো হয়ে যাচ্ছে যে। সকালবেলা খিচুড়ি কে খাবে, এই অজুহাত দেখিয়ে অপি নাস্তা ছিল না। চা খেলো 1 কাপ, তাতে যে চিনি দেওয়া হয়নি খেয়ালই হলো না তার। মিষ্টি হয়নি এটা যদি সে ধরতেও পারত, হয়তো তার মনে হতো এখনো সব কিছুই এমনি বিষাদিত লাগার কথা। দুপুরে ভাত খাওয়ার সময় দাদি লক্ষ্য করলেন যে অপি খুবই অন্যমনস্ক। ভাত নাড়ছে কিন্তু খাচ্ছে না। খাবার টেবিলে অন্য সবার সামনে তিনি আর নাতনিকে কিছু বললেন না। দুপুরে খাওয়ার পর খানিক গড়িয়ে নেওয়া দাদির অভ্যাস। পাশে রবীন্দ্র রচনাবলীর 1-2 খণ্ড। দাদি শুয়ে পড়লেন, চোখে লেগে এসেছিল। কান্নার শব্দে তিনি জেগে উঠলেন, দেখলেন নিজের বিছানায় অপি উপুর হয়ে কাঁদছে। তার পিঠ উঠছে নামছে, রীতিমতো হাউমাউ করে কান্না, বিনিয়ে বিনিয়ে শব্দ হচ্ছে। স্তব্ধ দুপুর, বাইরের ঝলমলে রোদ, নিচতলায় বাগানে কি একটা পাখি থেমে থেমে ডেকে উঠছে। এই শহরে কি ঘুঘু আছে একটাও? দাদির স্মৃতি বিস্মৃতির পদ্মা জুড়ে ভেসে ওঠে এক দূর মফস্বল এলাকার সুপুরি গাছ। লাল লাল ঝোপ বাঁধা সুপুরি, চৈত্রের বাতাসে হঠাৎ ঝরে পড়া সুপুরির খোল সমেত পাতা। সেই খোল কুড়িয়ে নিতে এক পাল খালি গা বাচ্চার দৌড়। পাতার খোলে এক বালককে বসিয়ে আরেক বালকের টেনে নিয়ে যাওয়া। সব কিছু ছে ঘুঘুর ঘু 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 একটানা মন্দ্র ডাক। কাঁদুক নাতনিটা, মন ভরে প্রাণ ভরে কাঁদুক। ধন্যবাদ এতক্ষণ ধরে ভালোবাসা আমি তোমার জন্যে কাঁদছি উপন্যাসটির অংশ শোনার জন্য। উপন্যাসটির পরবর্তী অংশ আমি পরের ভিডিওতে নিয়ে আসব, যেহেতু উপন্যাসটি একটি দীর্ঘ উপন্যাস।